الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। শেখ হাসিনা সম্পর্কে আমাদের বক্তব্যটা বড় মুখ্য বিষয় নয়। আমরা মনে করি জনগণ শেখ হাসিনার ব্যাপারে তার বক্তব্য, তার জবাব, তার ক্রিয়াকর্মের যে প্রতিফল জনগণই দিয়ে দিয়েছে। একটা রাজনৈতিক দল, জনগণের মধ্যে তাদের সমর্থন ছিল, কিন্তু গণতন্ত্রের এবং জনসমর্থনের সেই সুযোগের চরম অপব্যবহার করে বাকশালী ও কায়দায় কর্তৃত্ববাদী একটা ফ্যাসিবাদী শাসকে সে রূপ নিয়েছিল। এত বড় ইতিহাসের অনেক পতিত স্বৈরাচার এবং তার বিদায় পতন আমরা দেখেছি, কিন্তু এত বড় ফ্যাসিস্ট, এত বড় স্যাডিস্ট, নিষ্ঠুর, বর্বর এবং নৃশংস হত্যাকারী শেখ হাসিনা এই 15 শুধু নয়, আমরা বলবো প্রায় 18 বছর ধরে এদেশের নিরীহ মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, খুন, হত্যা নৃশংসভাবে চালিয়েছে, দেশের মানুষ তা দেখেছে। মানুষের ভোটাধিকার দেয়নি। 14, 18, 24-এ জনগণ ভোট দিতে পারে না। গণতান্ত্রিক অধিকার ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, বিরোধী দলের কোনো রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবিক অধিকারটুকু ন্যূনতম ছিল না। জুডিশিয়ারিতে এত পলিটিসাইজ করা হয়েছে যে সেখানে চরম দলবাজ বিচারপতি এবং বিচারকদের বসিয়ে বিরোধী দলের উপরে সীমাহীন জুলুম নিপীড়ন চালানো হয়েছে। অর্থনীতি লুটপাট, 2 লক্ষ কোটি টাকা এই 15 বছরে তারা বিদেশে পাচার করেছে। ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। তার এবং তার দলের এবং তার পরিবারের কিছু চক্র এবং সিন্ডিকেটের হাতে গোটা অর্থনীতি জিম্মি হয়ে পড়েছে। ফলে দ্রব্যমূল্য, মানুষের সাধারণ জীবন জীবিকার নিশ্চয়তা, এগুলো কিছুই ছিল না। প্রায় 2 কোটি যুবক বেকার, 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে। ফলে আমি অর্থনীতি বলি, ভোটাধিকার বলি, গণতন্ত্র বলি, বিরোধী রাজনৈতিক দলের যে অধিকার আমাদের সংবিধানের আর্টিকেল 36, 37, 38-এ যা দেওয়া হয়েছে, রাইট টু অ্যাসেম্বল, রাইট টু রাইট টু ফ্রি প্রেস, এসব কিছু সে ধ্বংস করেছে। ফলে তার হাতে দেশ, জনগণ, গণতন্ত্র, স্বাধীনতা, মূল্যবোধ কোনো কিছু নিরাপদ ছিল না। এটি হচ্ছে এই পতিত স্বৈরাচার সম্পর্কে আমাদের মূল্যায়ন, ওখানে জনগণের মূল্যায়ন। এবং 5ই আগস্ট কোটি কোটি তরুণ ছাত্র জনতা যে উত্তাল ঢেউ গণভবন অভিমুখে যাত্রা শুরু করেছিল, সে যদি ওই গণভবনে থাকতো তাহলে বুঝতে পারতো যে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের জনগণের প্রকৃত সেন্টিমেন্টটা কি, সারা বিশ্ব দেখতে পারত। সেজন্য সে কাপুরুষের মতো পালিয়ে বেঁচেছে। আর পালিয়ে যায় কারা? পালিয়ে যায় যারা খুনি, যারা ডাকাত, যারা চোর, যারা লুটপাটকারী, যারা সন্ত্রাসী, অপরাধী, এরাই তো পালিয়ে যায়। ফলে সে পালিয়ে গিয়েই প্রমাণ করেছে সে অপরাধী এবং সে জুলুম করেছে। ফলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে এটাই আমাদের মূল্যায়ন, এবং জনগণই তার জবাব দিয়ে দিয়েছে। এবং অনেকে প্রশ্ন করেন যে সংবিধান, গণতন্ত্র, একটা নিবন্ধিত দল, তার দেশের রাজনৈতিক অধিকার থাকবে কি থাকবে না। আমরা বলেছি গণতন্ত্রের সাথে এখন আর আওয়ামী লীগকে মানায় না। ডেমোক্রেসি এবং আওয়ামী লীগ ভিন্ন জিনিস। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলেই, পাকিস্তানিদের সাথে বৈষম্যের কথা বলেই জনগণকে কিন্তু সে আপ্লুত করে ক্ষমতা এসেছিল। কিন্তু যে সে গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় গেল, 3-3.5 বছর যে পারে নাই, সে গণতন্ত্রের সিঁড়িটাই সে নিচে ফেলে দিল। অর্থাৎ একদলীয় বাকশালী শাসন কায়েম করলো, সংবাদপত্রের স্বাধীনতাগুলো বন্ধ করে দিল, ট্রেড ইউনিয়ন থাকলো না, একদল। তো ডেমোক্রেসি যখন সে শেষ করে দিল, একচ্ছত্র ক্ষমতা নিল, তখন তার নামার আর পথ থাকলো না। গণতান্ত্রিক পথে নামতে না পেরে সে ঢপাস করে পড়ে গেল, নিজের হাতেই নিজে গণতন্ত্র শেষ করলো। তো তারই কন্যা তো শেখ হাসিনা, তিনিও গণতন্ত্রের কথা বলে, বারবার ভোটাধিকারের কথা বলে যে অভিনয় করেছেন, দামি নির্বাচন, দিনের নির্বাচন রাতে করা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সবই হচ্ছে ফ্যাসিবাদের একটা আচরণ। ফলে আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না। ফলে যার মধ্যে গণতান্ত্রিক চরিত্র নেই, তার গণতান্ত্রিক অধিকারও নাই, তার হাতে গেলে তো দেশের ডেমোক্রেসি নিরাপদ থাকবে না। এই জন্য আমি মনে করি যে আমাদের আলাদা করে কোনো বক্তব্যের প্রয়োজন নেই। 5ই আগস্টের যে চেতনা, এই চেতনাই জবাব দিয়ে দিয়েছে
যে আওয়ামী লীগ কি জিনিস, তার সাথে গণতন্ত্র যায় না। এদেশে তার রাজনীতি করার কোনো নৈতিক রাজনৈতিক আছে বলে কোনো বিবেকবান মনে করেন না। এটা হচ্ছে আমার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে আমাদের বিশ্লেষণ। আমাদের পরিষ্কার বক্তব্য, এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। দুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন এই ভারতীয় আগ্রাসন, আমাদের অখণ্ডতা, আমাদের মূল্যবোধ, আমাদের জাতির সত্তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেটার ব্যাপারে জাতির সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে জামাত ইসলামী আমাদের সম্মানিত আমিরের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছি। আমাদের আমির সাহেব সেই জাতীয় ঐক্যের সাথে ঐক্যমত পোষণ করেছেন। তবে আমরা মনে করি যে প্রতিবেশী একটি দেশ, যার চারিদিকেই তারা আছে, আমরা সকল প্রতিবেশী এবং সকল রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কামনা করি। ভারতের জনগণ এবং রাষ্ট্র আমাদের শত্রু না, কিন্তু যে দল সে দেশটা শাসন করছে তারা তো আমাদের বিরুদ্ধে শত্রুতা করছে। তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। অভিন্ন 54টা নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, বর্ডার কিলিং হচ্ছে। এবং শেখ হাসিনার শাসন আমলে বহু মেগা প্রকল্প এখানে ভারত থেকে আনা হয়েছে, যা ভারতের স্বার্থে আনা হয়েছে, আমাদের কোনো স্বার্থ সেখানে ছিল না। আমরা বলেছি এগুলো বন্ধ করতে হবে। বহু গোপন চুক্তি হয়েছে ভারতের সাথে, যেগুলো জাতি জানে না, এগুলো জানাতে হবে এবং স্বার্থহানিকর সব চুক্তি বাতিল করতে হবে। এবং আরো অনেক ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যে বাণিজ্য বৈষম্য আছে, ফলে আমাদের ব্যবসা বাণিজ্য নীতির ব্যাপারে লাভজনক এবং সমতার নীতিতে আমরা ব্যবসা বাণিজ্য করব। কোনো প্রতিবেশী দেশের সাথে আমরা শত্রুতামূলক সম্পর্ক পছন্দ করি না। গ্লোবাল ভিলেজ রাষ্ট্রে একটা নিরাপদে সারা দুনিয়ার যে কোনো দেশ পরিচালিত হতে গেলে সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কিন্তু তারা যদি শত্রুতা করে, তারা যদি আমাদের স্বার্থের আঘাত করে, তো তার প্রতিবাদ করা তো আমার ন্যায়সঙ্গত অধিকার। আপনি আপনার দেশে আমার হাই কমিশনে হামলা করবেন, আমার দেশের পতাকা পোড়াবেন, আমার দেশের সরকার প্রধানের পতাকা পোড়াবেন, আমি প্রতিবাদ করতে পারবেন, আপনি তার বিচার করবেন। নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করবেন, সে দেশে মুসলমান হত্যা করবেন, মসজিদ ভাঙবেন। এদেশে মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো, কই? আমরা তো ধৈর্য ধরেছি, আমরা তো তার কোনো প্রতিক্রিয়া দেখাই। সেজন্য জামাত ইসলামী কখনোই কোনো এক্সট্রিমিজম, যেটাকে বলে চরমপন্থাকে, জামাত পছন্দ করে না। কোনো ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতেও এক্সট্রিমিজম আমরা পছন্দ করি না, আবার তার প্রতিবাদেও কোনো এক্সট্রিমিজমকে আমরা পছন্দ করি। আমরা অ্যালাউ করি শান্তিপূর্ণ, নিরাপদ, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক প্রতিবাদ, এটা হচ্ছে গণতন্ত্রের ভাষা। আমরা সেই ভাষায় প্রতিবাদ করেছি। অনেকে আমাদেরকে প্রতিক্রিয়াশীল বলেন। কিসের প্রতিক্রিয়াশীল? আমাদের হাজার হাজার লোককে খুন করা হয়েছে, আমাদের দল নিষিদ্ধ করা হয়েছে, আমাদের অফিসগুলো বন্ধ রাখা হয়েছে, আমরা কোনো প্রতিক্রিয়া দেখিয়েছি? হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। তো ফলে এগুলো হচ্ছে একটা অপপ্রচার। এই জন্য আমরা ভারতীয় আগ্রাসন বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, আমরা মনে করি ভারতের এটা বোঝা উচিত যে সৎ প্রতিবেশী সুলভ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা যেন সব প্রতিবেশীরাই রাষ্ট্র পরিচালনা করতে পারি, সরকার পরিচালনা করতে পারি। এবং আভ্যন্তরীণভাবে সামনে পশ্চিমবঙ্গ ইলেকশন আসছে, বিভিন্ন রাজ্যে ইলেকশন হচ্ছে, আমরা মনে করি বাংলাদেশের এই ঘটনাগুলো বাইরে থেকে উস্কে দিয়ে একটা সাম্প্রদায়িক কার্ড বানিয়ে সেটা ইন্ডিয়ান ইলেকশনে হয়তো তারা কাজে লাগাবে। নিজেদের স্বার্থে তারা বাংলাদেশকে একটা কমিউনাল কার্ডে পরিণত করেছে। এই অপরিণামদর্শী কূটনীতি, যেটা বিশ্বের কাছে খুব পছন্দনীয় নয়, এটা বন্ধ করা উচিত। প্রত্যেক দেশের প্রতি সুধারণা, প্রত্যেক দেশের উন্নয়ন, সরকার পরিচালনা, জনগণের শান্তি নিরাপত্তা কামনা করা উচিত এবং তাদের ভেবে দেখা উচিত যে তারা এই দেশের প্রতি কি কি ক্ষতিকারক কাজ করেছে, সেগুলো তাদের বন্ধ করা উচিত। আমরা কোনো দেশের সাথে শত্রুতা করি না। আমরা আমাদের দেশের পরে যখন আঘাত আসে, আমাদের জাতীয় স্বার্থ যখন বিঘ্নিত হয়, তখন আমরা প্রতিবাদ করি এবং সে প্রতিবাদটা নিয়মতান্ত্রিক। কি চায় সে বিএনপি ব্যাখ্যা দেবে। আমাদের ব্যাখ্যা, আমরাও খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না। আমরা বলেছি খুব লম্বা সময় দরকার নাই, আবার খুব শর্টেও সম্ভব না। কারণ নির্বাচনের জন্য রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কিছু অর্গানের সংস্কার না করে ইলেকশন যদি এখন দিয়ে দেওয়া হয়, খুব তাড়াহুড়ো করা হয়, তাহলে তো আল্লাহ না করুন ওই 14, 18, 24 যে ইলেকশনটা হয়েছে ওরকমই হবে।
আপনি ভোট দিতে যাবেন, আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশ লীগ আপনাকে আটকায় বলবে যে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাবে। সেই ইলেকশন তো জাতি হতে দেবে না। এই জন্য আমি মনে করি এটার সাথে টাইম ফ্যাক্টর, সিচুয়েশনটা ফ্যাক্টর। ধরেন আপনি যদি 6, 7, 8 মাস বা বছরের মধ্যেও রিফর্মগুলো করে ইলেকশনের পরিবেশ ভালো করতে পারেন, তো সেই ইলেকশন গ্রহণযোগ্য হবে। আবার আপনি 4-5 বছর সময় লাগালেন, কিন্তু আপনি রিফর্ম করলেন না, সেই ফ্যাসিবাদের দোসররাই প্রশাসনে বসে থাকতো, সেই ওসি, সেই ডিসি, সেই ইলেকশন কমিশন, তো ওটা 6 বছর সময় দিয়ে লাভ কি? এই একই ইলেকশন হবে। এই জন্য আমি মনে করি টাইম নয়, বরং জনগণের কাছে গ্রহণযোগ্য একটা সংস্কার এবং পরিবেশ নিশ্চিত হতে হবে, যে পরিবেশে মানুষ মনে করবে যে না, দিস ইজ দ্য প্রপার টাইম টু ইলেকশন, মানুষ এখন ভোট কেন্দ্রে যেতে পারবে, বাধা হবে না, ব্যালট কাটবে না, নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই সময়টা হতে যতটুকু সময় ইলেকশন কমিশন লাগাবে, আমরা সে সময় দিতে প্রস্তুত সরকার। তবে আমরা অনুরোধ করেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই। বেশি সময় নিলে ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করার সুযোগ। অতীত স্বৈরাচার দেশের বাইরে চলে গেলে উনি তো ষড়যন্ত্রে ব্যস্ত আছেন, ওখান থেকে রিমোট চালাচ্ছে। আর বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের যেসব জায়গায় ফ্যাসিবাদের রেখে যাওয়ার যে সমস্ত গডফাদার এবং সিন্ডিকেটের প্রধানরা ছিল, মাস্টার মাইন্ডরা ছিল, তারা তো সব সরে যায়নি, তারা ওখানে বসে কিন্তু তারা ওয়ার্ক করছে, দে আর ওয়ার্কিং। আমি জায়গার নাম বলবো না, সব জায়গাতেই তারা কিন্তু আছে। ফলে এটার একটা পরিবর্তনের জন্য একটু সময় মিনিমাম লাগবে। আমরা মনে করি জাতির প্রত্যাশা তখন ভোটাধিকার প্রয়োগের জন্য পূর্ণ হবে। সেই জন্য আমাদের কথা হলো যে আমরা এখনই কোনো দিন, মাস, ঘন্টা বেঁধে দিচ্ছি না, তবে আমরা ডিসেম্বর পর্যন্ত দেখব। উইদিন ডিসেম্বর সব রিফর্ম কমিশনের রিপোর্টগুলো জমা দিতে বলা হয়েছে। রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেলে রিফর্মে কতটুকু সময় লাগবে আমরা তখনই সরকারের কাছে বলেছি যে ডিসেম্বরের পরে আপনি ইলেকশনের একটা রোড ম্যাপ ঘোষণা করে দেন, একটা টাইম টেবিল বলে দেন, জাতি আশ্বস্ত, বেশি সময় নেওয়া উচিত না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। রাষ্ট্র এবং সরকার সংশোধনের মধ্য দিয়ে জনগণকে সুবিচার, ইনসাফ, জাস্টিস, কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া, তাদের যে মৌলিক জীবন জীবিকার প্রশ্ন, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, সুবিচার, রাজনৈতিক অধিকার, তাদের আদালতে ন্যায় বিচার পাবার অধিকার, সুশিক্ষা পাবার অধিকার, এসব কিছু নিশ্চিত করার জন্য একটা কল্যাণ রাষ্ট্রের প্রয়োজন। তো সরকার পরিবর্তনের সিস্টেমটা এদেশে হচ্ছে গণতান্ত্রিক। সেই নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পথেই প্রতি 5 বছর পর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের এই প্রক্রিয়াকে জামাত ইসলামী সমর্থন করে, এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বাংলাদেশের যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামাত অংশ নিয়েছে, এবং পার্লামেন্টে জামাত ইসলামী সবসময় প্রতিনিধিত্ব করেছে। 20 জন এমপি পর্যন্ত, কখনো 20, 17, 18 আমরা দেখেছি, 10, 86-এ তো আমরা প্রথম পার্লামেন্টারি পার্টির মর্যাদা লাভ করেছি 10 জন এমপি দিয়ে। ফলে আমরা গ্রহণযোগ্য সকল নির্বাচনের জামাত পার্লামেন্টে ছিল। এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশনের দিকে যাচ্ছে, 10টা 11টা রিফর্ম কমিশন তারা করেছে। আমরা বলেছি যে সব রিফর্ম করে হয়তো ইলেকশনে যেতে গেলে ইট উইল টেক টাইম, লম্বা সময় লাগবে, ওইটা দরকার নাই। একটা নিরপেক্ষ, ইনক্লুসিভ, একটা পার্টিসিপেটরি, একটা ফেয়ার ইলেকশন হতে গেলে মিনিমাম যে রিফর্মগুলো লাগবে, ইলেকশন কমিশনের রিফর্ম লাগবে, পুলিশের রিফর্ম প্রয়োজন হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন হবে, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। 4-5টা রিফর্ম করে আপনি তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেবেন, এবং ইলেকশন দিয়ে দিলে আমরা ইলেকশনে ইনশাল্লাহ যাব। এই জন্য আমাদের নির্বাচনী প্রস্তুতি আলহামদুলিল্লাহ আছে। বাংলাদেশের 300টা আসনেই আমরা প্রার্থী প্রস্তুত রেখেছি। এখন কথা হলো যে নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসবে, ইলেকশনের অনেক পোলারাইজেশন হবে, অনেক মেরুকরণ হবে, দল জোট কে কিভাবে ইলেকশনে যাচ্ছে, অ্যালায়েন্স হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এককভাবে হচ্ছে, এই বিষয়টা নির্বাচনের সময় সম্পর্কে খুব নিকটবর্তী একটা ধারণা না আসলে সিচুয়েশনটা ম্যাচিউর হচ্ছে না। যতটা ম্যাচিউর হবে ততটা আমরা পরিষ্কার করে কথা বলবো। তবে এই কথা আমরা বলতে পারি যে আমরা সকল আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে নির্বাচন সম্পর্কে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম, দেশ ও জাতির বৃহত্তর ঐক্যের সাথে যদি নির্বাচনের জন্য কোনো নির্বাচনী সমঝোতা হয়, কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়, কোনো অ্যালায়েন্স হয়, কোনো জোট হয়, আমরা যে কোনো ইসলামী দল, ছোট বড় অথবা ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের জামাত প্রস্তুত আছে। সেটার কারণে নির্বাচনের দিনক্ষণ যতক্ষণ এগিয়ে আসবে ততক্ষণ নির্বাচনের ধরন, প্যাটার্ন, দল জোটগুলো কে কিভাবে ইলেকশনে যাচ্ছে, যদি আমাদের ধরেন জোট হলো, কোনো অ্যালায়েন্সে আমরা গেলাম, তখন তো সব আসনে আমরা ইলেকশন করব, সত্য থাকলে তো জোট হবে না, তাদের জন্য কিছু ছাড়তে হবে। কয়টার সাথে আমরা জোট করছি, কয়টা আমার ছাড়তে হবে,
তো এটা বলার জন্য তো ইট উইল টেক টাইম, সময় লাগবে। সে কারণে প্রস্তুত আমাদের সব আসনে আছে এবং আমরা আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে রাজনীতি থেকে বিদায় করার জন্য নির্বাচনই হচ্ছে বড় হাতিয়ার। এটার জন্য একটা জাতীয় ঐক্যমত্য প্রয়োজন এবং সেই জাতীয় ঐক্যমত্যের জন্য জামাত ইসলামী যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং সেটা নির্বাচনী পলিটিক্সের মধ্য দিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক বিদায় করা সম্ভব।